কোম্পানিকে পুঁজিবাজারে আনতে বিশেষ কর ছাড়ের প্রস্তাব বিএসইসির। যুগান্তকারী বলছেন আইসিবি চেয়ারম্যান, বৈষম্য বাড়ার শঙ্কা অর্থনীতিবিদদের। আজারবাইজানে খুলছে কর্মসংস্থানের নতুন দুয়ার। বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেয়ার আগ্রহ। আগামী বছরের শুরুতেই ঢাকায় আসবে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। চট্টগ্রাম বন্দরে 15 থেকে 20 বছর ধরে পড়ে আছে 300 গাড়ি। মামলা থাকায় নিলাম বা ধ্বংস করতে পারছে না কাস্টমস হাউস, সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত। এবং কার্বন নিঃসরণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে বছরে $30,000 কোটি দেবে পরিবেশ দূষণকারী ধনী দেশ। কপ সম্মেলন ঐক্যমত, পরিমাণ অপমানজনক বলছেন সমালোচকরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। ভালো কোম্পানিকে পুঁজিবাজারে আনতে পারলে একদিকে যেমন মানসম্পন্ন শেয়ারের সরবরাহ বাড়বে, অন্যদিকে বিনিয়োগকারীদের মধ্যেও আস্থা বৃদ্ধি পাবে। এসব প্রতিষ্ঠানকে তালিকাভুক্তির জন্য আগ্রহ তৈরিতে বরাবরই কর ছাড়ের বিষয়টি সামনে আসে। সম্প্রতি রাজস্ব বোর্ডকে পাঠানো এক চিঠিতে বিশেষ কর ছাড়ের অনুরোধ করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। অবশ্য এতে পুঁজিবাজারে বৈষম্য বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকদের কেউ কেউ। দর্শক, এসব বিষয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম। জনাব সাইফুল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করব, তবে দেখে আসবো এর আগে একটি প্রতিবেদন। নতুন কমিশন দায়িত্ব নেয়ার 3 মাস পেরিয়ে গেলেও স্থিতিশীলতা ফেরেনি শেয়ার বাজারে। একদিকে দুর্বল কোম্পানির শেয়ারের চাপ, অন্যদিকে বহুজাতিক কোম্পানির তালিকাভুক্তিতে অনীহা। সব মিলিয়ে ভালো মানের আইপিও পেতে মরিয়া বিএসসিসি এবার বিশেষ সুবিধা চেয়ে অনুরোধ জানিয়েছে এনবিআর এর কাছে। সম্প্রতি এনবিআরকে পাঠানো এক চিঠিতে 30% শেয়ার পুঁজিবাজারে অফলোড করবে বা ছাড়বে এমন কোম্পানিগুলোকে 5 বছরের জন্য শতভাগ কর মওকুফের অনুরোধ করেছে বিএসইসি। এছাড়া 10 এবং 20% শেয়ার ছাড়ের ক্ষেত্রেও কর কমানোর আবেদন করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। যেসব কোম্পানি আইপিওর মাধ্যমে 30% শেয়ার পোস্ট আইপিও পেডাপের অফলোড করবে বা অফার সাইজ হবে, তো সে ধরনের কোম্পানিকে 5 বছরের কর অবকাশ সুবিধার জন্য আমরা অনুরোধ করেছি। এবং পাশাপাশি যারা 20% অফলোড করবে তাদের জন্য ট্যাক্স রেট 12.5%-এর আমরা প্রস্তাবনা করেছি। আর যারা 10% করবে তাদের জন্য 15%। বাজারে তারল্য প্রবাহ বাড়ানো এবং বহুজাতিক কোম্পানিকে আকৃষ্ট করতে বিএসইসির এই উদ্যোগকে যুগান্তকারী সিদ্ধান্ত বলছেন আইসিবির চেয়ারম্যান। 30% যদি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি অফলোড করে, এখানে জনগণ উপকৃত হবে এবং 5 বছর পরে আরও বেশি ট্যাক্স পাবে, কারণ ওই কোম্পানিগুলো তো তোমার ট্রান্সপারেন্ট হবে, অ্যাকাউন্টেবল হবে, তারা ডিসক্লোজার করতে বাধ্য হবে তাদের আয় ব্যয় ইত্যাদি। তাহলে ইট ইজ গুড প্রপোজাল, আই উড সে যুগান্তকারী বলবো। তবে শ্বেতপত্র প্রণয়ন কমিটিতে থাকা এ অর্থনীতিবিদ সতর্ক করে দিয়ে বলেছেন, এমন কর ছাড়ের ক্ষেত্রে তৈরি হতে পারে বৈষম্য, কমতে পারে রাজস্ব। পুরানো যারা নাকি সেখানে অফলোড করেছেন তারা 27% তারা দিতে থাকবেন, আর নতুন যারা আসবেন তাদেরকে 5 বছরের জন্য একটা বড় সময়ের জন্য কিছুই দিতে হবে না। এটা একটা বৈসাদৃশ্য সৃষ্টি করবে। এনবিআর এর তো একটা চ্যালেঞ্জ আছে যে সে যদি টাকা না পায় তাহলে আমাদের দেশের উন্নয়নমূলক কাজ বলি, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, এইসব কাজের জন্য টাকা সে কোথা থেকে পাবে? বহুজাতিক কোম্পানিকে তালিকাভুক্ত না করলে চাঙ্গা হচ্ছে না পুঁজিবাজার, আবার বিশেষ সুবিধা না দিলে আগ্রহ দেখাচ্ছে না এসব প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে বাজার বিশ্লেষকরা বলছেন, সব মিলিয়ে শাখের করাতের মুখোমুখি নিয়ন্ত্রক সংস্থা। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। আমরা রিপোর্টে দেখলাম জনাব সাইফুল, আমরা একটু আলোচনা আসতে চাই। সেটা হচ্ছে যে আপনার দৃষ্টিতে আসলে দেশি বিদেশি ভালো কোম্পানিকে তালিকাভুক্ত করার ক্ষেত্রে প্রথমে একটু চ্যালেঞ্জগুলো জানতে চাই আপনার কাছ থেকে, কি মনে করেন? ধন্যবাদ। আমাদের এখানে প্রথমেই যেটা বলা উচিত সেটা হচ্ছে যে প্রধান যে সমস্যা সেটা হচ্ছে যে আমরা যেটাকে বলি প্রাইসিং মেথড। যেভাবে প্রাইসিং মেথডটা আমাদের এখানে স্টাবলিশড বাই দ্য এসইসি রুলস অ্যান্ড রেগুলেশন, সেখানে দেখা যাচ্ছে যে যারা লোকাল বা মাল্টিন্যাশনাল বৃহৎ কোম্পানি ওরা কেউই এনকারেজড হচ্ছে না। ওরা মনে করছে যে ওরা যদি বাজারে আসে তাদের শেয়ারের যে ন্যায্য মূল্য সেটা ওরা পাবে না, এবং এই কারণেই আমাদের এখানে বাজারে বড় কোম্পানি, ভালো কোম্পানি আসার ব্যাপারে চরম অনীহা। তা আমাদেরকে প্রথমে প্রাইসিং মেথডটাকে ঠিক করতে হবে, ডিস্ট্রিবিউশন মেথডটাকে রিভিউ করতে হবে। আর আরেকটা ব্যাপার আছে যে আমরা যেটা বলে আসছি, যেটা আপনার একটু আগে আমাদের প্রতিবেদনে দেখলাম যে ট্যাক্সের ব্যাপারটা,
ট্যাক্সের ব্যাপারে আমরা বলে আসছি যে নন লিস্টেড কোম্পানিজ এবং লিস্টেড কোম্পানিজের মধ্যে এই গ্যাপটা, ট্যাক্স গ্যাপটা আরও বাড়ানো হোক। এটা অনেক বছর ধরে বলে আসছি, এটা মোটামুটিভাবে হচ্ছিল, কিন্তু গত 2-3 বছর ধরে দেখা যাচ্ছে যে এটা আবার আগের জায়গায় ফিরে যাচ্ছে, যে এই যে গ্যাপটা বিটুইন দ্য লিস্টেড অ্যান্ড নন লিস্টেড কোম্পানিজ এটা কমে আসছে, কিন্তু এটাকে আরেকটু ওয়াইডেন করা উচিত। মানে এটা কেন করতে বলছেন আপনি, কোন এটার প্রভাবটা কি হবে? এটা হচ্ছে যে আপনার যদি মানে গ্যাপটা যদি ওয়াইড হয়, তাহলে যেটা হবে যে এই ট্যাক্সের বেনিফিটটা নেওয়ার জন্য সব কোম্পানি না হলেও ম্যাক্সিমাম ভালো কোম্পানি, বড় কোম্পানি, যেহেতু বড় কোম্পানির আপনার টপ লাইন বেশি, প্রফিট বেশি, এই ট্যাক্স রিবেটটা পাওয়ার জন্য বা কর ছাড়টা পাওয়ার জন্য ওনারা বাজারে আসার ব্যাপারে দে উইল কনসিডার। আরেকটি বিষয় সেটা হচ্ছে অনেক দিন ধরে কিন্তু কথা হচ্ছিল সরকার অনেক প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করা, কিন্তু সেটা আসলে কিন্তু আলোর মুখ দেখছে না। এবং অন্যান্য বড় অনেক প্রতিষ্ঠানই বলা চলে যে এখনও এই পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় নাই। সেক্ষেত্রে কি মনে করছেন যে সংকটটা কোন জায়গায়, তাদের আস্থাহীনতা না কোন জায়গায় আসলে কি সংকট? প্রথম হচ্ছে যে সরকারি যে কোম্পানিগুলি আসার কথা সেগুলি অবশ্যই আসা উচিত। সেগুলি পলিটিক্যাল গভর্নমেন্টের সময় আসে নাই। কেন আসে নাই আমরা অনেক কিছু জানি এবং অনেক কিছু জানি না, কিন্তু একটা ইন্টিরিয়াম গভর্নমেন্টের সময় এগুলি আসবে না সেটা ঠিক গ্রহণযোগ্য না। আর এখানে বাজারে তো ভালো শেয়ার একটা খরা আছে। এই যে স্টেট ওন এন্টারপ্রাইজেস আর ওন বাই দ্য পাবলিক, সেখানে পাবলিকলি দেওয়ার কথা বলা হচ্ছে থ্রু দ্য ডিউ প্রসেস, কিন্তু এটা হচ্ছে না বছর পর বছর। তা আপনি যদি দেখেন যে গভর্নমেন্টের যে শেয়ারগুলি আমাদের এখানে লিস্টেড আছে সেগুলিতে কিন্তু পাবলিকের আগ্রহ অনেক বেশি। আপনার পারফরমেন্স নিয়ে আপনি কথা বলতে পারেন, বাট পাবলিক ইন্টারেস্ট ইজ ভেরি হাই। তার মানে হচ্ছে যে সরকারি যে স্টেট ওন এন্টারপ্রাইজ যখন লিস্টিং হবে, এখানে আপনার পাবলিক ইন্টারেস্টের কারণে তাদের পার্টিসিপেশন বাড়বে, ভলিউম বাড়বে, এগুলি অনেক জিনিস দেখার আছে। আর বড় কোম্পানি যেটা বলছেন, যে বড় কোম্পানি, আমি প্রথমেই বললাম যে প্রাইসিং মেথড ইজ সামথিং টু রিকনসিডার। আর তাছাড়া হচ্ছে যে আপনার ট্যাক্সটা ওয়াইডেন করতে হবে এবং এনকারেজ করতে হবে, বোঝাতে হবে। আর আরেকটা জিনিস যেটা আমাদের এখানে কখনই আপনার আলোচনায় আসে না, যদি আমরা আলোচনায় আনার চেষ্টা করছি, সেটা হচ্ছে আপনি যদি গত 15-20 বছরের ডাটা নিয়ে দেখেন যে বাংলাদেশের টোটাল মার্কেট থেকে যেই ফান্ড রেজ করা হয়েছে ফর দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলেন বা ইন দ্য সার্ভিস সেক্টর, তার 99% ইফ নট মোর ওয়াজ রেজ ফ্রম the banking sector, right? So which is a big mismatch. 1% or less than 1% was raised from the capital market. তো সেখানে আমার মনে হয় যে একটা নীতি নির্ধারকদের এটা দেখা উচিত যে সেখানে ডেট ইকুইটি রেশিওর একটা ব্যাপার এনকারেজ করা উচিত। বাংলাদেশ ব্যাংকের এখানে এটা বাংলাদেশ ব্যাংক এখন দেখতে পাচ্ছে যে একটা দুইটা বৃহৎ প্রতিষ্ঠান বা গ্রুপ যেটাকে আমরা বলি, ওরা যদি যে দে আর ইন ট্রাবল এবং একটার কারণে এটা কতগুলি রিপেল ইফেক্ট হচ্ছে, সেটা যদি ক্যাপিটাল মার্কেটে পার্টিসিপেশনটা অনেক বেশি হতো, ফান্ড রেজটা ক্যাপিটাল মার্কেট থেকে হতো, পাবলিক পার্টিসিপেশন বেশি থাকতো, তাহলে হয়তো আজকে আমাদের এই সমস্যাগুলো এতটা প্রকট হতো না। তো সেটা হচ্ছে নীতি নির্ধারকদের ব্যাপার। আমার মনে হয় যে যারা সিদ্ধান্ত নেয় ওনারা সিদ্ধান্ত নেবেন, এখানে এসএসসিরও ভূমিকা আছে এবং অবশ্যই বাংলাদেশ ব্যাংক এটাকে রিভিউ করতেই হবে যে যেভাবে চলছে যে আপনার 2 লেনের দুইটা পেজ অ্যাপ্লিকেশন করে আপনার হাজার হাজার কোটি টাকা নিয়ে নিতেন এবং যখন when the company is in trouble the entire country gets into trouble, এটা তো হতে পারে না। একটা বিষয় জানি, সেটা হচ্ছে মাঝে মাঝে আসে যে আইপিও অনুমোদন, সেই প্রতিষ্ঠানের কোনো খোঁজ খবরই নেই, অস্তিত্ব পাওয়া যাচ্ছে না, ভাড়া বিল্ডিং বিভিন্নভাবে এরকম অনেক কিছু দেখি। তো সেটা থেকে আসলে বের হওয়ার জন্য সংস্কার কমিশন বলি কিংবা কর্তৃপক্ষ বলি, তাদেরকে আসলে কী পরিমাণ তাদের সংস্কারের সে পদক্ষেপ নেওয়া দরকার? আগে যে প্রতিষ্ঠানগুলো অনুমোদন নিয়েছে কিংবা আগামী ভবিষ্যতে ব্রাইট একটা ফিউচার যদি বলি, সেটার জন্য আসলে কী পদক্ষেপ নেওয়া দরকার? আচ্ছা, আমাদের দেশে আপনি যদি দেখেন যে লিস্টিং প্রসিডিউর অফ ফাইনাল অথরিটি হচ্ছে এসসি এবং বিসেকের আইনে যেটা আছে সেটা হচ্ছে একটা ডিসক্লোজার বেসড আপনার আইপিও প্রোগ্রাম। সেখানে যেটা করতে হবে যে এই যে ডিসক্লোজারগুলি আসছে, যেমন ধরেন অডিট রিপোর্ট, সেটাকে এনশিওর করতে হবে যে দ্য অডিট রিপোর্ট উইচ হ্যাজ বিন সাবমিটেড টু দ্য এসএসসি অ্যান্ড টু দ্য পাবলিক ইজ উইদাউট এনি কোয়েশ্চেন। দিস ইজ ওয়ান। দ্য সেকেন্ড থিং হচ্ছে যে এখানে যারা ইস্যু ম্যানেজার তাদের একটা ভূমিকা আছে, ডিসক্লোজারটা ঠিকভাবে দিচ্ছে না, কারণ ডিউ ডিলিজেন্সটা করে ইস্যু ম্যানেজার। আচ্ছা, আন্ডাররাইটারদের ভূমিকা আছে, এবার প্রতিটা আপনার যারা ইন্টারমিডিয়েরিজ তাদের ভূমিকা আছে। এবং তার চেয়ে বড় জিনিস হচ্ছে যে যেহেতু এটা স্টক এক্সচেঞ্জে একটা পার্টি এবং আলটিমেটলি লিস্টিংটা স্টক এক্সচেঞ্জ যাবে, স্টক এক্সচেঞ্জ শুড গেট ইন টু দ্য আইপিও প্রসেস ইন এ মোর স্ট্রিনজেন্ট ওয়ে। যে গত 15 বছরে যদি আমরা দেখি যে স্টক এক্সচেঞ্জ থেকে যতগুলি রিকমেন্ডেশন পাঠানো হয়েছিল টু দ্য এসএসসি নট টু অ্যাপ্রুভ দ্য আইপিওস, বাট মোটামুটিভাবে 90% আইপিও গট সামহাও ম্যানেজড অ্যাট দ্য মানে রেগুলেটরি লেভেল। এই জিনিসগুলি বন্ধ করতে হবে। আদারওয়াইজ আপনার এখন যেটা হচ্ছে কি আমাদের টোটাল যে মার্কেট, সেই মার্কেটে 30%
স্টকস আর নট ইনভেস্টেবল, যেটা তবে আপনারা ছোট্ট যদি বলছেন। বলেন যে সেটা হচ্ছে যৌক্তিকতা কতটুকু রয়েছে বিএসসি যেটা কর ছাড়ের বিষয়টা বলেছেন, আসলে ব্যবসায়িকভাবে কতটুকু সেটা মানে বলা চলে সমৃদ্ধ হবে আগামী দিনে? এটা প্রথম হচ্ছে যে এটা ইটস গোয়িং টু বি এ ডিসক্রিমিনেটরি ট্রিটমেন্ট টু দ্য অলরেডি লিস্টেড স্টকস। হ্যাঁ, এটা একটা বৈষম্য ক্রিয়েট করবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনি ধরেন বলছেন যে 30% যদি আমি পাবলিককে দিই তাহলে আমি 5 বছরে কর রেয়াত, মানে আমি ট্যাক্স হলিডে পাবো, যদি ইফ আই কারেক্টলি আন্ডারস্টুড। সেখানে যেটা হবে কি 5 বছরে আমি ধরেন 30% আপনাকে দিয়ে 70% আমি রাখলাম, এই 5 বছরে তো আমার এক্সট্রাঅর্ডিনারি প্রফিট হবে, যেহেতু আমার ট্যাক্স রিবেট আছে। তো সেখানে এই এক্সট্রাঅর্ডিনারি প্রফিট মানে হচ্ছে নেট প্রফিটের সাথে তো আমার স্টক প্রাইসের একটা কোরিলেশন আছে। এবং তারপর দেখা যাবে 3 বছর পরে যখন লক ইন পিরিয়ডটা উঠে যায় তখন মোস্ট অফ দ্য স্পন্সার্স উইল ডাইলুট অ্যানাদার 20-30% অ্যাট দ্য হাইয়েস্ট পসিবল রেট। এবং 5 বছর পরে যখন আপনার কর অবকাশটা থাকবে না তখন আমরা দেখব যে প্রফিট সিনারিটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তো সেটা আমার মনে হয় যে আরেকটু চিন্তার এবং মানে রিকনসিডারেশনের দাবি রাখে যে এভাবে ঢালাভাবে এটা দেওয়াটা কতটুকু যুক্তিযুক্ত হবে এবং এটার ফিউচার এবং আলটিমেট ইফেক্টটাকে আমাদেরকে আবার বোধহয় একটু রিভিউ করা দরকার। অনেক অনেক ধন্যবাদ জনাব সাইফুল আজকে আলোচনায় অংশ নেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আলোচনা করছিলাম পুঁজিবাজার ঘুরে দাঁড়ানোর বিষয়ে। আমাদের সাথে আজকে যোগ দিয়েছিলেন, স্টুডিওতে উপস্থিত ছিলেন ব্রোকার্স অ্যাসোসিয়েশন সভাপতি জনাব সাইফুল ইসলাম। যাচ্ছি পরের সংবাদে। আজারবাইজানে খুলছে কর্মসংস্থানের নতুন দুয়ার। বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার আগ্রহ জানিয়েছে দেশটি। বছরের শুরুতে ঢাকায় আসবে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। দূতাবাস খোলার বিষয়টিও পর্যালোচনায় রেখেছে বাকু। মার্জিয়া মামুর রিপোর্ট। ককেশাস অঞ্চলের বৃহত্তম দেশ আজারবাইজান। খনিজ জ্বালানি সমৃদ্ধ ধনী এই দেশে প্রবাসী বাংলাদেশির সংখ্যা বর্তমানে 1000। সাশ্রয়ী ব্যয়ে উচ্চশিক্ষার জন্য দেশটির রাজধানী বাকুর বিশ্ববিদ্যালয়গুলোতে পদচারণা বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীদের। চিপ প্রাইসে ভালো পড়াশোনা করা যায় এবং এখানে মেডিকেল পড়াশোনাটা অনেক বেশি ভালো, যেখানে আমাদের বাংলাদেশি ইন্ডিয়ান স্টুডেন্টরা এসে মেডিকেল কমপ্লিট করতেছে খুব কম টাকায়। এখানের ডিগ্রিটা পুরো ইউরোপে অ্যাকসেপ্টেবল। জ্বালানি বাণিজ্যের পাশাপাশি আজারবাইজানের উল্লেখযোগ্য খাত জাহাজ নির্মাণ শিল্প, যেখানে দক্ষতা দেখিয়ে চলেছেন প্রায় 500 বাংলাদেশি কর্মী। 14 নভেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের বৈঠকের পর নতুন সম্ভাবনা উকি দিচ্ছে বাংলাদেশি কর্মসংস্থানের ইস্যুতে। দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে 2025-এর প্রথম দিকে আজারবাইজান সরকারের উচ্চ পর্যায় প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরে পাঠাবেন বলে জানান প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য ও আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা থাকায় ঢাকায় দূতাবাস খোলার বিষয়টিও পর্যালোচনা করছে বাকু। সেখানকার প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা, আজারবাইজানে বাংলাদেশ হাইকমিশন প্রতিষ্ঠা করা গেলে আরও উপকৃত হবেন তারা। এখানে জাস্ট শিপইয়ার্ড, এগ্রিকালচার সেক্টর, দুইটা সেক্টরে কাজ আছে। বাংলাদেশ থেকে যদি কেউ কাজের ভিসা নিয়ে আসতে চায়, এখানে বিভিন্ন ধরনের যেগুলো শিপইয়ার্ড কোম্পানি আছে, ঠিক আছে, এই শিপইয়ার্ড কোম্পানিতে আপনাদের সিভিটা জমা দিতে পারেন, সিভিটা সেন্ড করতে পারেন ইমেলে, এবং পাঠানোর পর ওরা যদি দেখে যে আপনার সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কিছু ভিডিও যেটাতে আপনি কাজ করছেন এক্সপিরিয়েন্সটা দেখাতে পারেন, তাহলে আপনারা ওখান থেকে আপনারা জব কন্ট্রাক্টটা পেয়ে থাকবেন। যদি ইন ফিউচারে যদি আমাদের সাথে ডিপ্লোমেটিক রিলেশনটা যদি বাড়ে তাহলে কাজের সুযোগটাও বাড়বে। এম্বাসি না থাকার কারণে আমাদের মালয়েশিয়া শরণাপন্ন হইতে হয়, একটু সময় লেগে যায়। যেখানে আমাদের 1 মাসে লুক আনতে পারি সেখানে আমাদের 3.5 মাস 4 মাস লেগে যায়। এর আগে গত 15ই জুন বাকুতে বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে প্রথম ফরেন অফিস কনসালটেশন বৈঠক অনুষ্ঠিত হয়। মার্জিয়া মুমু, বাকু, আজারবাইজান। 15 থেকে 20 বছর ধরে 300 গাড়ি পড়ে থাকায় চরম বেকায়দায় চট্টগ্রাম বন্দর। মামলা থাকায় নিলাম বা ধ্বংস করতে পারছে না কাস্টমস হাউস। অবশেষে নিলাম শেডের স্ক্র্যাপ পণ্য বিক্রি করে এসব গাড়ি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শাখাটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের বহুতল কার শেড এবং কেমিক্যাল শেডের ঠিক মাঝেই গত 15 বছরের বেশি সময় ধরে পড়ে আছে প্রায় 300 প্রাইভেট কার, পাজেরো, মাইক্রোবাস এবং পিকআপ।
বিদেশ থেকে আমদানি করা এসব গাড়ি আমদানিকারক ছাড় না করায় এখানে ফেলে রাখতে বাধ্য হয়েছে কাস্টম হাউস। আবার আমদানি সংক্রান্ত মামলার কারণে এসব গাড়ি নিলামে বিক্রি কিংবা ধ্বংস করা যাচ্ছে না। গাড়িগুলো দীর্ঘদিন থাকলে চট্টগ্রাম বন্দর কোনো এটার উপরে কোনো স্টোর অ্যান্ড ওয়ার্ক ফ্রেন্ট পায় না। তো সেই হিসেবে আমরা চাই মালামালগুলো আসলে নির্ধারিত সময়ের মধ্যে যেন দ্রুত ডেলিভারি যায়, এতে গভর্নমেন্ট রেভিনিউটাও বাড়ে। রিকন্ডিশন গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বারবিডার দাবি, শুল্ক ছাড়া নানা কারসাজি করতে গিয়ে ইউরোপ থেকে আমদানি করা গাড়ি সবচেয়ে বেশি কাস্টমসে আটকা পড়ছে। আমদানিকারক কৌশলে শুল্ক কম দিয়ে গাড়ি ছাড় করার আশায় ইউরোপের বিভিন্ন দেশ থেকে গাড়ি আমদানি করেন। পরবর্তীতে শুল্ক হার সহ মূল্য বেশি পড়ে যাওয়ায় করছেন না গাড়ি ছাড়। বর্তমানে বন্দরের বিভিন্ন শেডে 900 গাড়ি রয়েছে। যখনই অকশন হয় তখনই ডিউটির উপরে গিয়ে কিছু টাকা বেশি পেলো গভর্নমেন্ট যদি সাথে সাথে বিটারকে যদি দিয়ে দেয় ফার্স্ট বিটারকে, তাইলে আজকে এই পরিণতি হইতো না। এদিকে চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শেড স্ক্র্যাপ হিসেবে বিক্রির জন্য কাটা 74টি গাড়ির ধ্বংসবাসের সহ পরিপূর্ণ হয়ে আছে পুরাতন জিনিসে। নানা জটিলতায় গাড়ির স্ক্র্যাপ কিংবা অন্যান্য মালামাল বিক্রি করতে না পারায় বন্দরের শেড থেকে গাড়িগুলোও আনতে পারছে না চট্টগ্রাম কাস্টম হাউস। সদ্য বিলুপ্ত দ্বাদশ সংসদে 24 জন সাবেক সংসদ সদস্যের নামে আমদানি করা 24টি ল্যান্ড ক্রুজার সহ 400টি গাড়ি নিলামে বিক্রির জন্য বাই পেপার হস্তান্তর করা হয়েছে চট্টগ্রাম কাস্টম হাউসের কাছে। এখন কিছু মালামাল আছে আপনারা জানেন, সেগুলো যদি আমরা সরিয়ে ফেলতে পারি, ওটা একটা প্রসেস চলছে, সরিয়ে ফেলতে পারলে এখানে কিছু জায়গা খালি হবে, সেক্ষেত্রে আমরা কিছু গাড়ি এখানে শিফট করে নিয়ে আসতে পারবো। তবে নিলাম শেডে থাকা স্ক্র্যাপ পণ্যগুলো বিক্রি করে এসব গাড়ি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাস্টম হাউস। গাড়িগুলি নিয়ে যাওয়া হবে অকশন শেডে। আর এই খালি জায়গায় ইয়ার্ড নির্মাণের পরিকল্পনা নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরের কারশেড থেকে কমল দে, সময় সংবাদ। দেখছেন এ সময় বাণিজ্য। সব ধরনের প্রস্তুতির পরও উৎপাদনে যেতে পারছে না পটুয়াখালীর 1320 মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রটি। এ বিষয়ে বিস্তারিত জানাতে বিদ্যুৎ কেন্দ্রে আছেন সহকর্মী মনির হোসেন বাদল, সরাসরি যাচ্ছে তার কাছে। ব্যাকফিট পাওয়ার না পাওয়ার কারণে কিন্তু পটুয়াখালী যে 1320 মেগাওয়াট যে তাপবিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে, এটি কিন্তু সম্পূর্ণভাবে এখনো উৎপাদনে যেতে পারছে না। আপনি দেখতে পাচ্ছেন যে এই 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রটি 2019 সালে কিন্তু এটি প্রকল্প চালু হয় এবং এটি 2024 সালের জুন মাসে কিন্তু এটি সম্পূর্ণরূপে উৎপাদনে যাওয়ার কথা থাকলেও কিন্তু এই যে ব্যাক পাওয়ার না পাওয়ার কারণে কিন্তু এখনো উৎপাদন যেতে পারছে না। আপনি যে এই প্রকল্পের মেয়াদ শুরু হয় কিন্তু আগস্ট 2019 সালে, আর এটি প্রকল্পে ব্যয় ধরা হয়েছে $2.54 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশের টাকা 27,000 কোটি টাকা এটি ব্যয় ধরা হয়েছে। তবে আপনাকে একটি কথা বলে রাখি যে ইতিমধ্যেই কিন্তু এই ব্যাকফিট পাওয়ার বিষয়ে কিন্তু আমি এখানকার যে কর্তৃপক্ষ রয়েছে কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। তারা যে বিষয়টা জানিয়েছে যে আগামী যে এই যে ডিসেম্বরের আপনার 15 তারিখ থেকে 22 তারিখের ভিতরে একটি 400 কেবি ওয়ার্ড একটি ব্যাকফিট তারা পাবে এবং আগামী মার্চ মাসে এটি 660 মেগাওয়াট কিন্তু প্রথমে এটি উৎপাদনে যাবে। পরবর্তীতে আবার 2 মাস পরে এটি আবার মে মাসে 660 মেগাওয়াট কিন্তু এটি উৎপাদনে যাবে। তা আমরা বলতে পারি যে 1320 মেগাওয়াট উৎপাদনে যেতে এটি কিন্তু আগামী মে মাস পর্যন্ত লেগে যাবে। তাই ইতিমধ্যে আমরা যে এখানকার যা প্রকল্প পরিচালক রয়েছে বা যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা ইতিমধ্যে সম্পূর্ণ কাজ তারা সম্পূর্ণ করেছে। এখানকে আপনি জানেন যে দীর্ঘ 4 বছর ধরে প্রায় 4,500 বাংলাদেশ এবং চায়না শ্রমিক কিন্তু তারা কাজ করে এটি কিন্তু সম্পূর্ণ করেছে। আর বিষয়টা হলো এখানে যে 450 শ্রমিক কাজ করলে প্রায় 1000 ইঞ্জিনিয়ার কিন্তু এটি সাথে কাজ করে যাচ্ছে। তবে আমরা সম্পূর্ণভাবে বলতে পারি যে আগামী মে মাসে সম্পূর্ণভাবে এটি উৎপাদনে যাবে এবং উৎপাদনে গেলে যে দেশের যে 10% যে বিদ্যুৎ রয়েছে এই বিদ্যুৎ কিন্তু এখান থেকে চাহিদা পূরণ করতে পারবে দেশের। আর এই ছিল আমার কাছে পটুয়াখালী 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের সর্বশেষ খবর। দেখছেন এই সময় বাণিজ্য। প্রত সাংবাদিকদের সন্তানদের লেখাপড়ার জন্য শিক্ষাবৃত্তি দিয়েছে এনআরবিসি ব্যাংক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ। সংগঠনটির প্রয়াত 30 সদস্যের সন্তানদের পরিবার প্রতি মাসে 3,000 টাকা হারে বার্ষিক 36,000 টাকা বৃত্তি দেওয়া হবে। শনিবার ডিআরইউ মিলনায়তনে বৃত্তি প্রাপ্তদের এই বৃত্তির চেক হস্তান্তর করেন বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
এ সময় এনআরবিসি ব্যাংকের পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান AK মোস্তাফিজুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রবিউল ইসলাম সহ ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভিটামিন, আয়রন, জিঙ্ক ও ফলিক অ্যাসিড সহ প্রয়োজনীয় পুষ্টি উপাদান সমৃদ্ধ দেশের প্রথম ফর্টিফাইড চাল নিয়ে যাত্রা শুরু করল এসিআই ফুডস লিমিটেড। ঢাকার তেজগাঁওয়ে এসিআই সেন্টারে কোম্পানিটির সুনামধন্য ব্র্যান্ড এসিআই পিওরের অধীনে জাঁকজমকপূর্ণভাবে এই ফর্টিফাইড চালের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে চালের গুণগত ও উদ্ভাবনের দিকগুলো নিয়ে কোম্পানির ক্রমাগত প্রচেষ্টার কথা তুলে ধরা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই গ্রুপের চেয়ারম্যান এস আনিসুদ্দৌলা, এসিআই লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আরিফ দৌলা ও খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাসুদুল হাসান সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসিআই পিওর ফর্টিফাইড চাল 2টি প্রিমিয়াম জাত জিরাশাইল ও কাটারি চাল পাওয়া যাবে। প্রদর্শনী ও পুরস্কার বিতরণের মাধ্যমে পর্দা নামল ভ্রমণ বিষয়ক ছবি, ভিডিও আর গল্প নিয়ে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ ব্র্যান্ড রুচি আয়োজিত প্রতিযোগিতা রুচি বিউটিগ্রাম সিজন 6-এর গত 21 থেকে 23 নভেম্বর রাজধানীর আলিয়াস ফ্রোজেস এর প্রদর্শনীর আয়োজন করা হয়। শেষ দিনে পুরস্কার বিতরণের মাধ্যমে আয়োজনের ইতি টানা হয়। এদিন বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালক কর্মকর্তা মোহাম্মদ পারভেজ সাইফুল ইসলাম, প্রধান বিপণন কর্মকর্তা ইমতিয়াজ ফিরোজ, লেখক কার্টুনিস্ট আহসান হাবিব ও সুনামধন্য চিত্রগ্রাহক রাশেদ জামান। এবারের প্রতিযোগিতায় নতুন বাংলাদেশ থিমের ওপর 15,000-এরও বেশি ভ্রমণ বিষয়ক ছবি, ভিডিও এবং গল্প জমা পড়েছিল। এর মধ্যে 74টি ছবি, 13টি ভিডিও এবং 16টি গল্প দিয়ে সাজানো হয় প্রদর্শনীটি। দেখছেন এ সময় বাণিজ্য। হিলি স্থলবন্দর দিয়ে পর্যাপ্ত আলু আমদানি হলেও দাম এখনও ঊর্ধ্বমুখী। তবে ক্রেতা সংকটে কমেছে পেঁয়াজের দাম। এই মুহূর্তে হিলি স্থলবন্দরে আছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক, সরাসরি যাচ্ছি তার কাছে। হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন 5 থেকে 700 টন পেঁয়াজের আমদানি হচ্ছে। 1 থেকে 1,500 2,000 টনের উপরে কিন্তু আলুর আমদানি হচ্ছে। আলুর ব্যাপক চাহিদা আছে, যে কারণে প্রতিদিনই আমদানি বাড়ছে। গতকালকে হিলি স্থলবন্দর দিয়ে 97 ট্রাকে 2,449 মেট্রিক টন আলু আমদানি হয়েছে। তো প্রতিদিনই কিন্তু আলু আমদানি হচ্ছে। সকাল থেকে আলু বোঝাই ট্রাক বন্দরে একে একে প্রবেশ করছে। তো দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু পাইকাররা আসছেন আলু কিনবার জন্য। তো এখানে মূলত 2 ধরনের আলু আমদানি হচ্ছে, একটা হচ্ছে স্টিক, একটা হচ্ছে ডায়মন্ড জাতের আলু আমদানি হচ্ছে। প্রতি কেজি আলু কিন্তু প্রতি কেজিতে 7 থেকে 8 টাকা পর্যন্ত বেড়েছে। 57 টাকা প্রতি কেজি লাল আলু বিক্রি হচ্ছে, আর সাদা আলু বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকা। তবে ক্রেতা সংকটে পেঁয়াজের দাম 10 টাকা কমে বিক্রি হচ্ছে, বর্তমানে 70 থেকে 75 টাকা বিক্রি হচ্ছে। তো আলুর যে দাম বৃদ্ধি পাচ্ছে, আমি আমদানিকারক ব্যবসায়ী ছয় কথা বলেছিলাম যে দাম এত আমদানির পরে কেন দাম বাড়ছে। তো ব্যবসায়ীরা যেমনটা বলছেন যে ভারতের যে মালদা এলাকা থেকে যে আলুগুলো বাংলাদেশে আমদানি করা হচ্ছে, সেখানে কিন্তু প্রতিদিনই কিন্তু আলু একটা ঘাটতি বা আলু কমে যাচ্ছে, যে কারণে কৃষকরা সেখানে দাম কিন্তু বৃদ্ধি করেছে, যে কারণে মূলত তারা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছে। তবে পেঁয়াজের আমদানিকারকদের সাথে কথা বলেছিলাম যে পেঁয়াজের কি অবস্থা। তারা বলছেন যে পেঁয়াজের আমদানি স্বাভাবিক থাকলেও কিন্তু পেঁয়াজের দামটা কিন্তু ক্রেতা সংকটে দামটা কিন্তু কমেছে। তার মূল কারণ যে পেঁয়াজ যারা কিনতে আসেন তাদের সাথে আমি কথা বলেছিলাম, তারা আমাকে যেমনটা বলছেন যে দেশি এই মুহূর্তে ভরা মৌসুম, দেশি পেঁয়াজ যেটা হচ্ছে গাছালা পেঁয়াজ, সেই পেঁয়াজগুলো মূলত বাজারে ওঠার কারণে কিন্তু তারা পেঁয়াজ কম কিনছেন। তাছাড়া যদি আপনাকে গত 7 দিনের একটা তথ্য জানায়, 7 দিনে হিলি স্থলবন্দর দিয়ে 321টি ট্রাকে 8,876 মেট্রিক টন কিন্তু আলু আমদানি হয়েছে। তো হিলি স্থল বন্দর থেকে আলু পেঁয়াজের কিন্তু আমদানি স্বাভাবিক রয়েছে। পেঁয়াজের দাম কমলেও কিন্তু আলুর দাম বৃদ্ধি পেয়েছে। হিলি স্থল বন্দর থেকে আমার কাছে এতটুকু ছিল, সর্বশেষ। আমদানি খবর জানতে এতক্ষণ ছিলাম সরাসরি হিলি স্থলবন্দরে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভালো কোম্পানিকে পুঁজিবাজারে আনতে বিশেষ কর ছাড়ের প্রস্তাব বিএসইসির। যুগান্তকারী বলছেন আইসিবি চেয়ারম্যান, বৈষম্য বাড়ার শঙ্কা অর্থনীতিবিদদের। আজারবাইজানে খুলছে কর্মসংস্থানের নতুন দুয়ার, বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেয়ার আগ্রহ। আগামী বছরের শুরুতেই ঢাকায় আসবে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।
এবং চট্টগ্রাম বন্দরে 15 থেকে 20 বছর ধরে পড়ে আছে 300 গাড়ি। মামলা থাকায় নিলাম বা ধ্বংস করতে পারছে না কাস্টম হাউস, সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত। এই ছিল এই সময় বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়ের।